আমি চরের মেয়ে, আমার আব্বা নেই। আমার মুখে শুনেছি আব্বা আমার শিশুকালেই মারা গিয়েছে। আমরা ৩ বোন, কোনো ভাই নেই। আমার বাকি ২ বোন মারা গিয়েছে। একজন বিলের ধারে শাক তুলতে গিয়ে সাপের কামড় খেয়ে মারা গিয়েছে, আর একজন ডায়রিয়া হয়ে চিকিৎসার অভাবে মারা গিয়েছে। আমার দাদা দাদি ফুপু কেউই নেই। নানার পক্ষের কেউ কেউ আছেন। আম্মা আমাকে নিয়ে একা হয়ে পড়েন। পরে এক দুঃসম্পর্কের আত্মীয় আম্মাকে আমি সহ ঢাকায় নিয়ে যায়। তারা ধনী লোক, সবাই বড় বড় চাকরি করে। আম্মা তাদের বাসার দেখাশোনা ও সব কাজ করত, এবং বিনিময়ে আম্মার শর্ত অনুযায়ী আমাকে তার স্কুলে ভর্তি করিয়ে দিই। আমি এবার এসএসসি পাশ করেছি, মোটামুটি সব ঠিকঠাক চলছিল। কিন্তু আমি কলেজে ভর্তি হতে চাই, তারা আর পড়াতে চাচ্ছে না। তার চেয়েও বড় বিপদ হলো, তাদের এক রিলেটিভ ছেলে কয়েক মাস ধরে আমার পেছনে লেগে পড়েছে। সে নাকি আমাকে পছন্দ করে, তাই বিয়ে করতে চায়। এতে তারাও রাজি হয়ে যায় তাদের পারিবারিক স্বার্থে। তাই আমি আম্মাকে বলে গ্রামে চলে আসি। উদ্দেশ্য নানাদের বাড়িতে থেকে গ্রামের কলেজে ভর্তি হব, আর টিউশনি করে নিজের পড়ার খরচ মেটাবো। বাস থেকে নেমেই রিকশার জন্য হাঁটতে থাকি। দেখি আমাকে অচেনা দুটো ছেলে ধাওয়া করছে, তাই দৌড়ে আপনাদের বাড়িতে ঢুকে যাই। মনে হলো এই বাড়ির চারিধারে প্রাচীর ঘেরা রয়েছে, এখানে চাইলেও তারা হুট করে আসতে পারবে না। তবে মনে হয় তারা পরে আর আমাকে দেখতে পায়নি। তখন রুস্তম নামের জল্লাদ আমাকে দেখে যায়, ধরে নিয়ে বাগানে বেঁধে রাখে। মায়া কথাগুলো এক নাগারে স্বতঃস্ফূর্তভাবে বলে থেমে যায়। তার পরের সময়ের ঘটনার বিবরণ আঞ্জুমান আরা ছেলেকে শোনায়। শাহের মায়াকে বলল, অচেনা ছেলেরা তোমাকে ধাওয়া করার কারণ? মনে হয় সেই ছেলে এদের লাগিয়েছে আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। ও এমন বেপরোয়া টাইপের ছেলে। এমনি কি আর পালিয়ে আসছে ছোটবাবু? মায়ের চোখের কোণ বেয়ে অশ্রু ঝরতে লাগলো নীরবে। শাহেরও তার মা দৃষ্টি বিনিময় করল ইশারায়। তোমার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসেছো তো? জিজ্ঞেস করল শাহের। আনছি ছোটবাবু। আঞ্জুমান আরা বলল, আনছে। ছোট একটা ব্যাগ ছিল তো। তোমার কথা বিশ্বাস করলাম, তাই তোমার মৃত্যুদণ্ড সাময়িকভাবে স্থগিত মায়া। তোমাকে আমি কলেজে ভর্তি করিয়ে দিব, বিনিময়ে তুমি আমার আম্মার দেখাশোনা করবে। রাতেও আমার রুমেই ঘুমাবে। আম্মা প্রায়ই অসুস্থ হয়ে যায়, আর আমি যখন চাইবো তোমার হাতে স্যুপ বানিয়ে খাওয়াবে আমাকে, এবং তোমার মায়ের সাথে যোগাযোগ করবে সব সময়। শাহের, তুই কি বলছিস বাবা? তুই স্বাভাবিক আছিস তো? বিস্ফোরিত চোখে চেয়ে বলল আঞ্জুমান আরা। শাহের বসা থেকে উঠে দাঁড়ায় ভাব গাম্ভীর্যের সাথে। দুর্বোধ্য হাসি দিয়ে বলল, আম্মা বিস্মিত হচ্ছে। মায়ামহলে নতুন আলোড়ন সৃষ্টিকারী নতুন কিছু সূচনা হলো, তাই তো? ফাঁসির আসামিকেও কিন্তু মুক্ত করে দেয়া হয় আম্মা, যদি সিচুয়েশন তেমন হয়। আপনি তো এটাই চেয়েছেন আম্মা, চমকাচ্ছেন কেন তাহলে? আঞ্জুমান আরা ছেলের কথার প্রতিউত্তর না দিয়ে চুপ থাকে। এরপর মায়ের দিকে দৃষ্টি তাক করে শাহের বলল, তবে এটা জেনে রাখো, কখনো যদি তোমার মিথ্যা কিছু ধরা পড়ে, আমার হাতে তোমার মৃত্যু হবে নির্মম। শাহের ভারী ভারী পা ফেলে মায়ের রুম থেকে বেরিয়ে যায়। এর ঠিক 1 সপ্তাহ পরেই মায়া মহলের বিশ্বস্ত কর্মচারী বাতেন মারা গেল। মৃত্যুর কারণ খুব সাধারণ, জ্বর, শরীর ব্যথা এবং সারা শরীর জ্বালাপোড়া। কিন্তু বাতেনের মৃত্যুটা সবার কাছে স্বাভাবিক মনে হলেও একজনের কাছে কিছুটা সন্দেহজনক লেগেছে। তবুও সেই ব্যক্তি নীরব রইল। কেবলমাত্র ধারণা করে কাউকে ধরে ফেলা সমীচীন হবে না। এদিকে কালক্ষেপণ না করেই মহলে মায়ার বিষয়টা সবাইকে জানিয়ে দিল আঞ্জুমান আরা। তাই এখন আর মায়ার লুকোচুরি করে থাকতে হয় না। মহলে তার পরিচয় আঞ্জুমান আরার গল্প বলার সঙ্গী ও দুঃসম্পর্কের আত্মীয়। অন্য সবার মতোই নিত্য স্বাভাবিক জীবনযাপন করে মায়া। একসময় আঞ্জুমান আরা ছোট্ট পুত্র শাহেরকে ডেকে বলল, মেয়েটার বিষয়ে তার নানার বাড়ি গিয়ে খোঁজ খবর নেওয়া জরুরি নয় কি? না আম্মা, লাগবে না। আমাদের কাছে এই মেয়ে চুনোপুটি। সে যদি মহলে কোনো মতলব নিয়েও আসে, কিংবা যদি তার বলা করুণ গল্পটা মিথ্যে হয়, টিকতে পারবে? পারবে না আম্মা। পিঁপড়ার মতো এক পিষায় তার প্রাণবায়ু কেড়ে নেব আমি নিজ হাতে। আচ্ছা, বুঝলাম। তাহলে ওকে কলেজে ভর্তি করিয়ে দে। মেয়েটাকে বোকা মনে হয় না, হয়তো আমাদের পরিবারে কোনো না কোনো উপকার হতে পারে তাকে দিয়ে। আমি নয় আম্মা, তুমি বড় ভাইজানকে বলে দিও ভর্তি করিয়ে দিতে। আচ্ছা, তাই হবে, তুই যেতে পারিস। আঞ্জুমান বড় পুত্র জুবায়েরকে ডেকে পাঠালো। জুবায়ের তাদের পরিবারের বড় ছেলে, দেখতে সুন্দর, ব্যবহার অমায়িক ও মাধুর্যময়, গায়ের রং ফর্সা, মাঝারি গড়ন, জীবনযাপনে পরিমিতিবোধ যথেষ্ট, স্বাস্থ্যবান যুবক,
স্বভাবে শান্ত কিন্তু কিছুটা দুষ্ট প্রকৃতির। সে গ্রামের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে এবং সে গ্রামেই থাকে। পরিবারের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তার উপর ন্যস্ত। আঞ্জুমান জুবায়েরকে বলল মায়ের বিষয়ে। জুবায়ের মায়ের মুখমণ্ডলে কোমল চাহনি নিক্ষেপ করল। পরক্ষণেই বলল মায়াকে, কাল সকালে তোমার সব পেপারস নিয়ে রেডি হয়ে থেকো, ঠিক আছে? জি ভাইয়া, ঠিক আছে। জুবায়ের পরদিন মায়াকে নিয়ে গিয়ে তাদের নিকটবর্তী কলেজে ভর্তি করিয়ে দিল। স্বল্পভাষী জুবায়ের মায়ের সাথে অতিরিক্ত কোনো কথাই বলল না। মায়া ভীষণ উৎফুল্ল কলেজে ভর্তি হতে পেরে। নিয়ম করে কলেজে যাচ্ছে, পড়াশোনা করছে। আঞ্জুমান আরার মোবাইল দিয়ে তার মায়ের সাথে যোগাযোগ রাখছে। মাকে বিস্তারিত সে আগেই জানিয়ে দিয়েছে। তার মা দারুণ খুশি মেয়ে একটা ভরসার জায়গায় আশ্রয় পেয়েছে বলে। মায়া মহলে আকস্মিক আরেকজন বিশ্বস্ত কর্মচারী মারা গেল, নাম হানিফ। এতে সবাই বাকরুদ্ধ হয়ে গেল। হানিফ ও বাতেন নামের দুজন ব্যক্তির মৃত্যুর কারণ একই এবং খুব সাধারণ, জ্বর, শরীর ব্যথা এবং সারা শরীর জ্বালাপোড়া। ডক্টর কবিরাজ ডাকা হলো। তারা বলল স্বাভাবিক মৃত্যু হয়েছে, দুজনের অতিরিক্ত অসুস্থতার জন্য। দুবারই থানায় ইনফর্ম করা হলো। পুলিশ এলো, লাশের পোস্টমর্টেম করা হলো। যথাসময়ে রিপোর্ট এলো। জানা গেল তাদের কেউই হত্যা করেনি, তারা আত্মহত্যাও করেনি। স্বাভাবিক মৃত্যু হয়েছে তাদের। কিন্তু মহলের কেউ কেউ এই স্বাভাবিক মৃত্যুটাকে অস্বাভাবিক মনে করছে এবং এক একজনের আড়ালে একে অপরের দিকে সন্দেহের তীর ছুড়ে দিচ্ছে। সেই সন্দেহের বিশেষ তালিকায় পড়ে গেল বাতেনের স্ত্রী জরিনাও। জরিনা মায়া মহলের হেসেল সামলানোর দায়িত্বে নিয়োজিত। বাতেনের সাথে প্রায়ই তার খিটমিট লেগেই থাকত। এই বিষয়টা মহলে গুঞ্জন সৃষ্টি করেছে। বিকেলের অবসরে জরিনাকে সবার সামনে ডাকা হলো। শাহের জিজ্ঞেস করল, জরিনা, তুমি কি বাতানের কোনো খাবারে কিছু মিশিয়েছিলে? জরিনা ঘাবড়ে গেল, বিরক্ত হলো বেশ। চঞ্চল ভয়ার্ত সুরে বলল, যেখানে ডাক্তার বৈদ্য পুলিশ কইল ওনার স্বাভাবিক মরণ হয়েছে, সেখানে আপনার আমারে সন্দেহ হয় কেন ছোট বাবু? আমি আর আপনাকে কাম করুম না। আমি আল্লাহর কিরা কইরা কইতাছি, কেমনে হ্যাঁ হানিফ ভাইয়ের মরণ হইল তা আমি জানি না, জানে কেবল ওই উপরাওলা। ওষুধপত্র কি কম করছি কন? নিজেই স্বামী লইগা পুড়তাছি। আচ্ছা, তুমি এখন যাও, মন দিয়ে কাজ করো। জরিনা চলে গেলে শাহের মা আঞ্জুমান আরার রুমে যায়। আঞ্জুমান দুদিন ধরেই আবার শয্যাশায়ী। রুগ্ন মায়ের শিওরে বসে কপালে যত্নের হাত রাখে। আঞ্জুমান আরা আধবোজা চোখে পুত্রের দিকে চায়। আম্মা, কেমন লাগছে এখন? খারাপ লাগছে বেশি? এই তো বাবা, এখন কিছুটা আরাম বোধ করছি, তবে শরীরটা বেশ কাহিল লাগে। মায়া নামের এই মেয়েটির সেবা শুশ্রূষা না পেলে হয়তো সেরে উঠতাম না। বাতেন আর হানিফের আচমকা মৃত্যুটা আমি মেনে নিতে পারছি না। আমার মাথায় কাজ করে না। জ্বর হলে মানুষ মরে যায় এভাবে? কি যে হলো আল্লাহই জানে। সুস্থ জোয়ান দুটো মানুষ, কতই বা বয়স হবে এদের। স্বভাব চরিত্রও ভালো ছিল। আম্মা, আপনার মতো আমারও ডাউট হয়, কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারছি না বিষয়টা এমনও হতে পারে। আসলে এই স্বাভাবিক মৃত্যু হলো তাদের দুজনের। এমন কোইন্সিডেন্স বিষয়ে ঘটে যায় আম্মা? হয়তো বাবা, চিন্তা করছি পুরা বাড়িটাকে বড় মসজিদের বড় হুজুরকে দিয়ে বন্ধ করিয়ে নিব। আবার কোনো বালা মুসিবত এসে থাকলেও চলে যাবে। আচ্ছা আম্মা, তাই হবে। আমি ওনাকে বলে রাখবো। মায়া, তোমার পড়াশোনার কি খবর? ভার্সিটিতে যাচ্ছ তো? হ্যাঁ ছোটবাবু, পড়াশোনা চলছে ঠিকভাবে। আর সমস্যা হলে জুবায়ের ভাইয়া তো আছেন। দেখো অবস্থা, তুমিও সবার মতো ছোট বাবু বলা শুরু করলে। মায়া সংকুচিত দৃষ্টিতে নামিয়ে ফেলে নিচের দিকে। থাক না বাবা, সমস্যা কি? ছোট বাবু তো, সুন্দর ডাক। আচ্ছা মায়া, তুমি স্বস্তি বোধ করলে এভাবেই বলো। যাই হোক, এটা তো তোমাকে শুরুতেই বলে রাখছি, কোনো চ্যাপ্টার বুঝতে প্রবলেম হলে জুবায়ের বা আমি থাকলে আমার থেকে সলভ করে নিও। শাহের উঠে চলে যায় মায়ের পাশ থেকে। যাওয়ার আগে মায়ের দিকে আর চোখে চায়। শাহের সেই লুকানো চাহনি মায়ের অগোচরে রয়ে যায়। সেদিন রাতে মায়া তার বিছানায় বালিশের নিচে একটি ভাঁজ করা চিরকুট পায়। ভাঁজ খুলে লেখাটা বার দুয়েক পড়ল মায়া। নেশার মায়া কাটানো যায়, কিন্তু মায়ার নেশা কাটানো যায় না। ঠিক কয়েকদিন আগে একই স্থানে একইভাবে এমন আরেকটি চিরকুট পেয়েছে মায়া। সেটাই হলো মায়াকে লেখা প্রথম চিরকুট। তাতে লেখা ছিল মায়া। বড্ড ভয়ঙ্কর একটা শব্দ, ভোলা যায় না। যদিও কথাগুলো রোমাঞ্চিত হওয়ার মতো, আবেগের সাগরে ভেসে যাওয়ার মতো, তবুও মায়া চমকে ওঠে, বিষম খায়। দপ করে বসে পড়ে বিছানায়। মনে করতে থাকে দুটো চিরকুট পাওয়ার সময়ের ব্যবধান। মনে পড়েছে,
ঠিক 10 দিন আগে পেয়েছে এই চিরকুটটি। কে হতে পারে ভেবেই মায়া দিশেহারা। জুবায়ের ভাই নাকি? তিনি মাঝে মাঝে কেমন করে যেন দুষ্টুমির চোখে তাকায়। তবে যেই দিয়েছে সে একজন মানুষ এবং পুরুষ মানুষ, এটা নিশ্চিত। সে নিজেকে জিজ্ঞেস করে, আঞ্জুমান আন্টিকে বিষয়টা জানাবো নাকি জুবায়ের ভাই শাহের ভাইকে জিজ্ঞেস করব সরাসরি? না না, জিজ্ঞেস করা যাবে না, কেমন দেখায়, ভারী বিব্রতকর সিচুয়েশন ক্রিয়েট হবে পরে। মায়া বুদ্ধি বের করে। জুবায়ের ও শাহের দুজনের রুমেই স্টাডি নিয়ে যাবে কোনো একটা টপিক ধরে। তাদের অ্যাটিটিউড দেখে অনুধাবন করার চেষ্টা করবে কে তাকে চিরকুট লিখেছে। এখন কেবল সেই উপযুক্ত পরিবেশের দরকার। বাতেন ও হানিফের মৃত্যু নিয়ে সেই একই ব্যক্তির সন্দেহ গাঢ় হলো। সে পুকুর ঘাটে একাকী বসে চিন্তা করতে থাকে। ডক্টর ও পোস্টমর্টেম রিপোর্ট মিথ্যা হইতে পারে না কিছুতেই, সেইটা ঠিক। তবে দুজনের মৃত্যুর লক্ষণগুলো যেহেতু একই ছিল, সুতরাং এই মৃত্যুর পেছনে ভিন্ন রহস্য আছে। কিন্তু কি সেই রহস্য? সেই ব্যক্তি ভাবনার একুলকুল খুঁজেও ঠিকঠাক হিসাব মেলাতে পারছে না। তার ভাবনায় ছেদ পড়ে কারো ডাকে। সে উঠে যায় মাথা চুলকাতে চুলকাতে। এরই ভিতরে মায়া মহলের সবার সাথে চেনা জানা হয়ে গিয়েছে মায়ার। সখ্যতাও জমেছে বেশ। আঞ্জুমান আরাকে এখন সে বেগম সাহেবার বদলে আন্টি বলে সম্বোধন করে। মায়া স্বভাবের জেদি, স্পষ্টবাদী ও সাহসী। দেখতে লাস্যময়ী, ছিমছাম গরণ, লম্বাটে, গায়ের রং শ্যামবর্ণের হলেও মায়াবী চেহারায় রূপের অপরূপা সে। নজর কাড়া শারীরিক সৌন্দর্য। রাত দিন দুর্বার কৌতূহল খেলা করে তরুণী মায়ার হৃদয়ভূমিতে। তার মনে কিছু প্রশ্ন উকি দেয় যখন তখন। আঞ্জুমান আরা তার সাথে এত গল্প করে, কিন্তু শহরে থাকা স্বামীর গল্প করে না কখনো। কিন্তু কেন? তারা সবাই একত্রে খায় না কেন? তার স্বামীর কয় ভাই বোন? এই মহলে অপরিচিত কেউ ভুল করে ঢুকে পড়লে তার মাথা কাটা পড়ে কেন? থানা পুলিশকে কেউ জানায় না কেন? তাকে গুপ্তচর বলল তারা। তাহলে নিশ্চয়ই এই মহলে কোনো গুপ্তধন রয়েছে। কিন্তু কি সেই গুপ্তধন? কোথা থেকে আসলো? কিভাবে পেল এরা এত কিছু? গুপ্তধন কি হিরে, মণিমুক্তা, জহরত, সোনাদানা, নাকি অন্য কিছু? কি বিপুল পরিমাণ হলে সেসব পাহারাদার দিয়ে রক্ষা করতে হচ্ছে তাদের? বাতেন ও হানিফ মারা গেল একই সিমটমে। তাদের মৃত্যু কি সত্যি স্বাভাবিক ছিল? ঠিক কার থেকে তার এত সব জিজ্ঞাসার উত্তর মিলবে, এটাই তার বোধগম্য হচ্ছে না। প্রথম দিনে আঞ্জুমান আরাকে সাধারণ একটি কথা জিজ্ঞেস করতেই মনক্ষুণ্ণ হলো। তাই তাকে তো জিজ্ঞেস করা উচিত হবে না। মায়াকে আলাদা রুমে দেয়া হলো কিছুদিন আগেই। একটা পড়ার টেবিলেও ছোট্ট একটা ওয়ার্ড্রোব দেয়া হলো তার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য। বেশিরভাগ রাত্রিতে মায়া আঞ্জুমান আরার সঙ্গেই ঘুমায়। মায়া তৃতীয়বারের ন্যায় আরেকটি চিরকুট পেল বালিশের নিচে। ভাগ্যিস অ্যাসাইনমেন্টের জন্য নিজের রুমেই ঘুমাবে সে। আর তাই বিছানা ছাড়তে গিয়ে পেল নিতান্তই কয়েকটি সহজ সরল শব্দের একটি লাইন মাত্র, কিন্তু বাক্যটির গভীরতা ও তাৎপর্য ব্যাপক। মায়া কিছু অনুধাবন করতে পারল। ডুবেছি তোর চোখের অনন্ত মায়ায়। এটা তো একটি গানের কথা। কে যে লেখে? শাহের ভাই, জুবায়ের ভাই, নাকি অন্য কেউ? উফস করেই মায়া বহু রাত অবধি জেগে থাকে। কল্পনায় হারায় আবেশে। অচেনা অজানা এক অস্বস্তির সঙ্গে অনুভূতির নিবিড় আলিঙ্গনে মিশে যায় সুখ স্বপ্নের সারথি নিয়ে। একদিন মায়া কলেজ থেকে আসার পর আঞ্জুমানকে বলল, আন্টি, আমি কুমকুম আপাকে নিয়ে আপনাদের পুরো বাড়িটা ঘুরে দেখতে চাই। গাছগাছালি, লতা পাতা, প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে আমার খুবই ভালো লাগে আন্টি। আঞ্জুমান আরা থমকে গেল। ক্ষণ পরেই অনুমতি দিল যাওয়ার। আচ্ছা যাও মায়া। পিছন হতে কুমকুমে বোবা ইশারায় কিছু একটা বলল আঞ্জুমান। কুমকুম ও ঘাড় হেলিয়ে হ্যাঁসূচক জবাব দিল। বিশাল বাড়ির আনাচে কানাচে সহ ঘুরে ঘুরে দেখতে লাগলো মায়া। বেশ সময় গড়ালো। বেলাও ফুরিয়ে এলো। পূর্বের আকাশটা কমলা রঙে রঙিন হয়ে উঠল। জংলি ছাপার শাড়ির মতো তার মাঝে মাঝে উদ্ভাসিত হলো টুকরো টুকরো হলুদ, ধূসর সাদা নীল মেঘের ছড়াছড়ি। সমস্ত দিনের লেনদেন চুকিয়ে এক ঝাঁক মুক্ত পাখি নিড়ে ফিরে যাচ্ছে। কুমকুমও মহলে ফিরে যাওয়ার তাড়া দিল মায়াকে। আপামনি চলেন, আমার কাজ আছে আঙিনায়। মায়া বলল, আপনি যান, সমস্যা নেই, আমি ওদিকটা একটু দেখেই চলে আসছি। কুমকুম চলে গেল। মায়াও একটু ঘুরেই দেখে চলে এলো মহলে। বিশাল মহলের পিছনে এসে মায়া পা থামিয়ে নিল। দেখল ভারী সুন্দর একটি পায়রা। পায়রাটিকে সে ধরতে গিয়ে আবিষ্কার করল মহলের একটি বন্ধ দরজা, যা সে এই প্রথম দেখল। মায়া দরজাটির গায়ে হাত বুলিয়ে চলে গেল মহলের অন্তরপুরে। তার কৌতূহলের মাত্রা এবার আরেক ধাপ উঁচুতে উঠল। তবুও মায়া তার গোপন কৌতূহলকে চাপা দিয়ে রাখল গোপনেই। সেই রাতে আহার শেষে আঞ্জুমান তাকে জিজ্ঞেস করল, কেমন দেখলে সব?
মায়া আহ্লাদি সুরে মুচকি হেসে বলল, আন্টি মন ভরেনি একটু? এত বড় বাড়ি, চারপাশ জুড়ে এত সবুজের সমারোহ, একদিনে একবার দেখলে হয় বলেন? আরো কয়েকবার দেখলে মন ভরবে। শোনো মেয়ের কথা, বলে কি? আচ্ছা দেখো, যত ইচ্ছে, কোনো আপত্তি নেই। প্রাণোচ্ছল হেসে বলল আঞ্জুমান। ও শোনো, তোমার ছোট বাবু তার সাথে তোমাকে দেখা করতে বলেছে। এখন যাবো আন্টি? না, তার আর কিচ্ছু নেই। যেও তোমার সুযোগ সুবিধা মতো, তবে যেও, ভুলে যেও না। তার জেদ তো দেখলেই সেদিন। অবশ্যই আন্টি। বলে মায়া তার রুমে চলে যায়। তার একদিন পর এক ব্যস্ত দুপুরে আঞ্জুমানের সেবাদাসী কুমকুম সন্তপর্ণে জুবাইরের রুমে এলো। ভীতচিত্তে বলল, ভাইজান একটা কথা কইতে চাই। কি কথা বলছো? বলে ফেলে ঝটপট। পিসির কিবোর্ডে আঙ্গুল চালাতে চালাতে বলল জুবাইর। আমার সাথে হানিফ ভাইয়ের ভালোই খাতির ছিল। উনি মারা যাওয়ার আগে আমার একটা কিছু কইছিল। জুবাইরের হাত থেমে যায়, মুখ ঘুরিয়ে কুমকুমের পানে চায়, একটু সময় চুপ করে থাকে, পরে জিজ্ঞেস করে, থামলে কেন? বলো, হানিফ কি বলতে চেয়েছে বা কি বলেছে? হানিফ ভাই আমার হাত ধরে কইল, কুমকুম আমার মনে হয় আমি আর বাঁচুম না, আমি মইরা যামো, আর এর জন্যই আমি দায়ী। কিন্তু বিষয়টা এমন, খুইলা কইতে পারতাছি না তোরে। কইলে সবার আগে তুই আমারে ভুল বুঝবি, আমারে মাপ কইরা দিস তুই। তুমি এতদিন বললে না কেন কারো কাছে এই কথাগুলো? তারা দুজন মরে গিয়েছে, 1 মাস হলো। যদিও তোমার কথায় মাথা মুন্ডু কিছুই বুঝতেছি না। ভাইজান গো, আমি ডরে কই নাই, আর কারেই কমু। ছোট বাবুরে সবাই ডরায়, আমিও। খালামাকে কিছু কইবার আগে কিছু না শুনে চিল্লা চিল্লি করে মাথায় উঠাই ফালায়। আর খালাম্মা তো এই কেস্তার সঙ্গী মায়াপু, সে তো করে এখানে চাকরি, আজ আছে কাল নাই। খালু তো একটা আজরাইল, আপনারে খালাতো বোন বেনু, ওনাকে বললো কিছু লাভ হইতো, উনি এই বাড়ির অতিথি। তো এখন আমাকে বলি কেন? এখন মনেরে বুঝাইতে পারি না, আপনি ঠান্ডা মেজাজের মানুষ, যদি কোনো রহস্য বাইর করতে পারেন তাই, নাইলে আমরা যদি সবাই আস্তে আস্তে মারা পড়ি ভাইজান, নাকি বাড়িতে জিন ভূতের কোনো জোর পড়লো, একজন একজন কইরা মইরা পুরো বাড়িটাই দখল করে নিব মনে হয়। হেরা তুই যা, আমি ব্যাপারটা ভেবে দেখি। আসুন, এই বিষয়টা ভুলেও যেন দ্বিতীয় কান না হয়, নয়তো তুই ফেসে যাবি। জুবাইরের কথা শুনে কুমকুম ঘাবড়ে ওঠে, মাথা নেড়ে বলে, কারো কাছে কমু না ভাইজান। কুমকুম চলে গেলে জুবাইর তার আপন কাজে ফের মনোযোগী হয়ে ওঠে। সেদিন রাতে একটি বই হাতে নিয়ে জুবাইরের রুমে যায় মায়া। চাপানো দরজা ফাঁক করে সে দেখতে পেল বেনুর ও জুবাইরের নিবিড় আলিঙ্গন। দুজনের 2 জোড়া ঠোঁট কবুতরের মতো একজোড়া হয়ে আছে। মায়া খুব করে গলা ছেড়ে তার আগমনী জানিয়ে দিল তাদের। তড়িতেই তারা দূরত্ব তৈরি করে নিল। বেনু লজ্জা না পেয়ে মায়ের উপর বিরক্ত হলো অনেক, রুম থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় নিজের ভ্রুযুগল কুঞ্চিত করে অধিকার সুলভ কণ্ঠে মায়াকে বলল, মানুষ প্রশ্রয় পেলে মাথায় উঠে যায়, ভুলে যেও না তুমি এই পরিবারের একজন আশ্রিতা মাত্র। সো রাত বিরাতে কোনো যুবকের কক্ষে প্রবেশ তোমার জন্য অশোভনীয় ও দুষ্টকটু। বেনুর এমন দম্ভনীয় আচরণে মায়া ভীষণ ব্যথিত হলো। রুমে না ঢুকে পা ঘুরিয়ে চলে যাওয়ার জন্য উদ্যত হলো। পিছন হতে ডাক পড়ল তখনই, মায়ের ভিতরে আসো বলছি। মায়া রুমের ভিতরে গিয়ে কাচুমাচু হয়ে দাঁড়ালো বিরস মুখে। আমি বেনু হয়ে সরি বলছি মায়া, ভুল বোঝো না। আসলে পারিবারিকভাবে ওর সাথে আমার বিয়ের কথা চলছে, তাই ওর ইচ্ছে একটু একটু ওসব আর কি। তবে ওকে আমার তেমন পছন্দ নয়, কিন্তু বড়টা হচ্ছে মানা করারও সুযোগ নেই। স্মিত হেসে বলল জুবাইর। মায়া বলল, না ভাইয়া, আমিও খুব সরি, অ্যাকচুয়ালি আমার এভাবে আসা উচিত হয়নি বোধ হয়। আর আপনাদের বিষয়টা আমি মাত্রই জানলাম, আমি একটা চ্যাপ্টার বুঝতে এসেছি। জুবাইর মায়াকে পড়া বুঝিয়ে দিল। মায়া উঠে চলে গেল এবং ধরে নিল জুবাইরের চরিত্রে ত্রুটি আছে হয়তো, নয়তো পছন্দ না হলে চুমু খাওয়ার ফিলিংস হয় কিভাবে। অপরদিকে নিশ্চিত হলো তাকে জুবাইর নয় শাহের চিরকুট দেয়। মায়া তার পরের দিন সন্ধ্যায় শাহের রুমে যায়। শাহের মায়ার মুখপানে তৃষ্ণার্ত নয়নে চাইল, মনে মনে ছন্দ আওড়ালো, তুমি যেন বিলের জলে সত্য ফোটা এক পদ্ম,
হোক না তোমার মতিগতি অল্প স্বল্প ছদ্ম, তুমি আমার অবসরের লুকানো দীর্ঘশ্বাস। ভালো রব যদি পাই তোমাকে পাওয়ার আশ।